প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রেরণার কথা তৃতীয় সিজনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মেলিতা মেইজাবি। আজ আমাদের সাথে প্রেরণার কথায় উপস্থিত আছেন বাংলাদেশের কর্পোরেট সেক্টরের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি নিজ কর্মনিষ্ঠা, অধ্যাবসায় ও মেধার মাধ্যমে এ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাশ করার পর তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। তারপর 2000 সালে বাংলাদেশের অন্যতম বৃহৎ নিত্য ব্যবহার্য পণ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যোগদান করেন। ক্যারিয়ারের পরবর্তী 21 বছরে তিনি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় নিজ প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে প্রেরণার কথায় উপস্থিত আছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও, ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার। চলুন তার মুখ থেকে শুনে আসি তার জীবনের সাফল্যের ও প্রেরণার গল্পগুলো। আসসালামু আলাইকুম জাভেদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম, খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেরণার কথা আসার জন্য এবং আমাদের এই প্রজন্মের তরুণদেরকে আপনার সাফল্যের গল্পের মাধ্যমে অনুপ্রেরণা যোগানোর জন্য। আমি প্রথমেই শুরু করব আপনার ছেলেবেলা নিয়ে। আমার ছোটবেলা কেটেছে ঢাকায়, বিভিন্ন জায়গায়। প্রথমে টিকাটুলি, পুরান ঢাকায়, তারপরে হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোড, এরপর লালমাটিয়া। অনেকটাই আমার মনে নেই, টু বি অনেস্ট। বাট লালমাটিয়া থাকা অবস্থায় আমার প্রথম স্কুল জিরান্স টিউটোরিয়াল। মিসেস জিরান্স নামে একজন ভদ্রমহিলা ছিলেন, প্রথম টিউটোরিয়ালস স্টার্ট করলেন। তো ওখানে আমার বেসিক নার্সারি ক্লাস শুরু। বাট একটা পর্যায়ে আমার বাবা দেশে বাইরে চলে গেলেন। তো ফর্মেটেবল একটা অংশ আমার সৌদি আরবে কেটেছে। এবং সৌদি আরবের চ্যালেঞ্জ যেটা ছিল, ওখানে কোনো ইংলিশ স্কুল ছিল না ওই সময়। আই ওয়াজ হোম স্কুলড। সো বাড়িতে বাবা এসে পড়াতেন সন্ধ্যেবেলা, সারাদিন অফিস করতেন, সন্ধ্যেবেলা এসে পড়াতেন। সেটা করতে করতে তারপরে এর সেন্ট জোসেফে প্রথম ফর্মাল এডুকেশন শুরু হয় ক্লাস 3 থেকে। জোসেফাইট হওয়ার যেটা থাকে যে এরপরে নটরডেমে ভর্তি হতে হয়। আমি অ্যাকচুয়ালি ব্যতিক্রম, নটরডেমে ভর্তি হয়েছিলাম আমার বাবার কারণে। তারপর সেটা ছেড়ে দিয়ে আমি ঢাকা কলেজে গেলাম। ঢাকা কলেজের পর আইবিএতে অবভিয়াসলি বিজনেস, এবং সেটাও আরেক কাহিনী, কারণ আমার বাবা ছিলেন ডাক্তার। তো আমাকে ডাক্তারি পড়তে হবে এবং আমাকে ডাক্তারি পরীক্ষা দিতে হলো। এবং ভর্তি হওয়ার পর তারপর সেটা ছেড়ে আমি আইবিএতে যোগ করি। আপনি কি ব্যবসায় পড়তে চাচ্ছিলেন বা এই ধরনের কিছু, না ডাক্তার হব না? না, ডাক্তার ওয়াজ নেভার মাই কাপ অফ টি। যেটা ছিল যে ডাক্তারি পড়তে যাচ্ছিলাম না, আমার ইন্টারেস্টও ছিল না, কিন্তু পড়তে হচ্ছিল কারণ আমার বাবা ডাক্তার ছিলেন। আর ডাক্তার বাবা হলে যেটা হয় একটা প্রেশার, সেটা তো আমার অ্যাটলিস্ট প্রুভ করতে হলো যে আমার ওই বুদ্ধি ওই পরিমাণ আছে যাতে আমি ডাক্তার হতে পারি। তো সেটা প্রুভ করার পরে বাবাকে বললাম যে দেখো আমার হবে না। আমার বাবা খুবই আপসেট ছিলেন। উনি আমাকে বললেন যে এবার তো একটা ক্লার্ক হবে। তো দ্যাট ওয়াজ হিজ ফোরকাস্ট। থ্যাঙ্কফুলি ওটা যে একটু বেটার হয়েছে। সো থ্যাঙ্ক গড যে ইট ওয়ার্কড আউট আর কি ফাইনালি। And then you went to IBA. এরপর IBA I completed my প্রথম ব্যাচ। Yes, first batch IBA BBA I completed that. এবং ওটা করেই প্রথমে চাকরি, তারপরে বিএটি ব্রিটিশ আমেরিকান পার্কে স্টার্ট করলাম। আপনি কি চাকরিতে মানে ছাত্র থাকা অবস্থায় আপনারা চাকরির অফার পেয়ে গেছেন তখন? না, ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। কারণ বিবিএতে ঢোকার পর একটা খুব একটা বড় আনসার্টেনিটি ছিল যে আদৌ কি আমাদেরকে চাকরি দেবে কিনা, কারণ বিবিএ জিনিসটা কি তখন তো কেউ জানতো না প্রথম ব্যাচে। তো আমাদের অ্যাকচুয়ালি বিইটি ওয়াজ ভেরি জেনারেস। আমাদের 8জন কি 9জন প্রথমে, এখন যে বিইটির সিইও শেজাদ, তার সাথে আমরা একসাথে, সেও ফার্স্ট ব্যাচে ছিল, একসাথে উই জয়েন বিফোর উই গ্র্যাজুয়েটেড। ইনফ্যাক্ট আমার ফাইনাল পরীক্ষার আগে উই জয়েন্ট। ওটার পরেও আমরা ফাইনাল পরীক্ষা দিলাম, গ্র্যাজুয়েশন হলো। সালে আপনি ইউনিলিভার বাংলাদেশে জয়েন করলেন এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জয়েন করলেন। তখন আপনার স্বপ্নটা আসলে কি ছিল? আসলে বিইটিতে যখন জয়েন করলাম সেলসে, আমি ওটাকে ট্রেড মার্কেটিং বলে ওরা, সেটা করলাম। সেটা করে আমি ব্র্যান্ড মার্কেটিং ট্রান্সফার হলাম। আমার ইন্টেন্ট ছিল যে মার্কেটিংয়ে আমি ক্যারিয়ার করবো। সো তখন আমি চিন্তা করছিলাম যে কোথাও যদি অপরচুনিটি থাকতো। ইউনিলিভারের একটা সুযোগ এলো এবং সেখানে সেই প্রায় 9 মাস ধরে ওরা ইন্টারভিউ করলো আমাকে। আমি জয়েন করলাম ইউনিলিভারে, সেটা 2000 নভেম্বর। যেই কারণে আমি জয়েন করেছিলাম, আই ওয়ান্ট টু বি এ মার্কেটিয়ার। সেটাই আমার সবচেয়ে বড় প্যাশন ছিল যে ওটার জন্য জয়েন করবো। এবং অফকোর্স তারপর ক্যারিয়ার কোথায় যায় তখন তো এত ক্ল্যারিটিও ছিল না, টু বি অনেস্ট। তো এই যে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে আপনি কি কি ধরনের বাধা অতিক্রম করেছেন, মানে চ্যালেঞ্জগুলো কিরকম ছিল
এবং এখন যে আপনি এই প্রতিষ্ঠানের সিইও হিসাবে আছেন, এখানে আপনার চ্যালেঞ্জগুলো কীরকম? আসলে মানে 20 বছরের ইউনিলিভারের ক্যারিয়ারের যে হিসেবে ছিল আমি অনেক সৌভাগ্যবান, কারণ অনেকগুলো অ্যাসাইনমেন্টে আমি ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম। প্রথম অ্যাসাইনমেন্ট যখন আমি যাই সেটা হচ্ছিল 2004 সালে এবং আমি প্রথম বাংলাদেশি মার্কেটিংয়ের একটা রোলে, ইনোভেশন একটা রোলে, রিজন রোলে গিয়েছিলাম। চ্যালেঞ্জ যেটা ছিল সেখানে ইট ওয়াজ সাডেনলি, কারণ আমরা একটা দেশে একটা স্ট্যান্ডার্ডে অপারেট করি এবং সাডেনলি আমি একটা গ্লোবাল রোলে চলে গেলাম যেখানে পারফরমেন্স স্ট্যান্ডার্ড কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল। সেকেন্ড যেটা ছিল যে কমপ্লিটলি ডিফারেন্ট স্কিল সেট দরকার ছিল, এবং এমন একটা রোল যে স্কিল আমার ছিল না। আর আরেকটা জিনিস যেটা সবসময় ছিল, দুই প্রথম বাংলাদেশি হিসেবে ওই সময় ডেলিভার করতে পারবো কিনা পারফরমেন্স, আমার নিজের একটা কনফিডেন্সের একটা ইয়ে ছিল যে ক্যান আই ডেলিভার, হবে কি হবে না। ওখানেও ছিল, ওই টিমটাও চিন্তা করছিল যে কখনো দেখিনি ও করতে পারবে কি পারবে না। সো দোজ আর দ্য চ্যালেঞ্জ, কিছুটা সফট চ্যালেঞ্জ, কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, কারণ স্কিলটা আমার ছিল না। তো ওগুলো শিখতে হয়েছিল ওভার পিরিয়ড অফ টাইম, এবং শেখার পর when you prove yourself, that's when you see a lot of respect from your colleagues, from your peers, ওই জিনিসটা আসে, সেটা এসেছিল। সিইও হিসেবে সবসময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ক্ল্যারিটি দেওয়া বিজনেসের, যে প্রায়োরিটিটা কী, যে কোনটার পেছনে আমাদের ফোকাস করতে হবে এবং এনার্জি করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড হচ্ছে এই জার্নিটা, পুরো টিমটাকে নিয়ে টু অ্যাচিভ দোজ প্রায়োরিটিস, ওটা একটা বড় একটা ব্যাপার, যে আমি ওদেরকে কীভাবে এনার্জাইজ করবো, গ্যালভানাইজ করবো। একই সাথে হচ্ছে রাইট পিপল ইন দ্য রাইট বাস, ভেরি ডিফিকাল্ট, কারণ মাঝে মধ্যে ইউ মে নট হ্যাভ দ্য রাইট পিপল, তখন কী করবো, তখন এই ডিফিকাল্ট কনভারসেশন করা টিমের সাথে। অ্যান্ড ফাইনালি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেমন অনেকে মনে করে সিইও হওয়ার পর এটা একটা টিক মার্ক হয়ে গেলাম কিছু একটা, রিয়ালিটি হচ্ছে যে আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে, এবং ওই দুর্বলতা যদি আইডেন্টিফাই করতে পারি, সেটার উপর কাজ করা, সবারই সেটা থাকে। বিকজ গ্রেট লিডার তখনই তৈরি হয় যখন সে আইডেন্টিফাই করতে পারে ওর ভালনারেবিলিটিটা কী, এবং ওই জিনিসটা ইজ এ বিগ থিং টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ইটস নট, এটা খুব সহজ না, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে গেলেই তখন আইডেন্টিফাই করা যায় যে আমার উইকনেসটা কী, কোথায় আমাকে ডেভেলপ করতে হবে। একজন মার্কেটিয়ার এবং একজন সিইও, হাউ উড ইউ ডিস্টিংগুইশ দিস টু রোলস? একটা মার্কেটিয়ারের রোল যেটা, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা থেকে ওইটা বুঝতে পারে কনজিউমার বা ভোক্তার যে ইয়েটা, সেটা যদি বুঝতে পারি যে তার প্রবলেমটা কী, তারপরে সেইটাকে নিয়ে একটা আইডিয়াকে কমার্শিয়ালাইজ করতে হবে, এবং মার্কেটের রোলটা হচ্ছে সেটা। সিইও রোলটা ইজ বিয়ন্ড দ্যাট, কারণ সিইও দেখে এন্ড টু এন্ড। একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লিডারশিপ। সিইওর কাজ কিন্তু মার্কেটিংয়ের কাজ না, সিইওর কাজ হচ্ছে ওই যে মার্কেটিংটা যে আছে, ওদের পোটেনশিয়ালটাকে কীভাবে বের করে নিয়ে আসা যায়। এবং শুধু মার্কেটিং না, ফাইন্যান্সও আছে, এইচআরও আছে, সাপ্লাই চেইনও আছে, লিগাল কর্পোরেট অ্যাফেয়ার্স আছে, এবং দ্যাটস ওয়াই সিইও রোলটা হচ্ছে লট অ্যারাউন্ড লিডারশিপ, গাইডেন্স। So the best way to explain হচ্ছে, when I was a marketer, I was one of the players in a match. When I'm a CEO, I am the coach. So that's the distinct difference, because আমার রোল হচ্ছে এই পুরো টিমটা কালেকটিভলি কীভাবে একসাথে কাজ করে অবজেক্টিভ অ্যাটেইন করতে পারে। ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কালচারাল, মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে কাজ করেছেন, এইখানে আপনার সবচেয়ে বড় লার্নিংটা কি? এই যে দিস হোল পয়েন্ট মাল্টিকালচারাল ডাইভার্সিটি, কারণ বিভিন্ন জায়গায় কাজ করলে যেটা হয়, এক্সপিরিয়েন্স খুব ডিফারেন্ট হয়, ওদের কালচার কনটেক্সটটা ডিফারেন্ট। আমার এক জাপানিজ ব্র্যান্ড ম্যানেজার ছিল, ও একবার আমাকে একটা ইমেল পাঠালো। ইমেলটা পাঠিয়ে আমি পড়ে মনে হলো খুবই ডেরিগেটরি একটা ইমেল আমার কাছে পাঠিয়েছে। আমি ইমেলটাকে ওকে ফোন করে বলি যে তুমি এটা পাঠিয়েছো, হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট। তারপরে দেখা গেল ওর ভোকাবুলারি খুব লিমিটেড, ও 30-40টা ইংরেজি শব্দ জানে, ওটা দিয়ে তাকে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়। সো প্রপার ইউজেজ হয় না, ওটা একটা ডিফিকাল্টি। ফিলিপিনো ব্র্যান্ড ম্যানেজার্স, ওর যেটা থাকে সেটা হচ্ছে যে ওকে এনকারেজ করতে হয়, ইন্সপায়ার করতে হয়। ওরা অনেক ক্রিয়েটিভ, বাট দে আর নট ভেরি অ্যানালিটিক্যাল। কিন্তু আমি যদি অ্যানালিটিক্যাল ইয়ে থেকে ওদেরকে স্ক্রুটিনাইজ করি, তাহলে ওর পোটেনশিয়াল বেরিয়ে আসবে না। ভার্সেস মাই ইন্ডিয়ান ব্র্যান্ড ম্যানেজার, ও ছেলের সাথে a lot of data analytics, because our excitement is with numbers. So the best part is suddenly I realized যে diversity, যে positivity of diversity, কারণ এক একজন একটা স্ট্রেংথ আছে, and ওই স্ট্রেংথটা কীভাবে বের করে নিয়ে আসতে পারি, I think that has been a phenomenal learning আমার জন্য। আপনি
20 বছর ধরে এফএমসিজি মার্কেটেই কাজ করছেন, ডিফারেন্ট দেশে, ডিফারেন্ট কালচারাল কনটেক্সটে। বাংলাদেশের এফএমসিজি মার্কেটে গত 20 বছরে যদি আমি বলি, হাউ হ্যাজ ইট ইভলভড? এফএমসিজি, বেস্ট পার্ট অফ এফএমসিজি মার্কেট হচ্ছে এটা কিপস অন ইভলভিং, সবসময় ইটস লাইক চেঞ্জিং গোল পোস্ট আর কি। সো 20 বছর আগে যদি বলি, যেমন বাংলাদেশে প্রিডমিনেন্টলি আমরা তখন লন্ড্রি সাবান বিক্রি করতাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা ডিটারজেন্ট পাউডারে চলে এলাম। অথবা আমি যদি বাসন মাজার জন্য আমার ভিম যেটা আছে, তখন আমরা ছাই দিয়ে মাজতাম। আমরা সেটা যেটা করলাম, সেখান থেকে আস্তে আস্তে আমাদের ভিম বারে চলে এলো, যে একটা বার ডিটারজেন্ট ইউজ করে। এখন যেটা লিকুইডে চলে এসছে। 2000 সালের দিকে আমি তখন ওরাল কেয়ারের ব্র্যান্ড ম্যানেজার ছিলাম। বাংলাদেশের প্রতি 5 জনের মধ্যে একজন যে কোনো টুথপেস্ট ব্যবহার করতো। কল্পনা করা যায়? 5 জনের একজন। হ্যাঁ, এখন ইট সাউন্ডস ভেরি গ্রোস, হ্যাঁ, যে 5 জনের একজন টুথপেস্ট ব্যবহার করে, বাট ওই ট্রান্সফরমেশন হয়েছে যেখানে এখন ইট অলমোস্ট ইউনিভার্সাল। সো এবং এই জিনিসটা হয় তখনই 2-3টা জিনিস ড্রাইভ করে। একটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম যখন বাড়ে, সো পিপল ওটা এডুকেশন, লাইফস্টাইল, তখন তারা এই কনসিয়াসনেস, হাইজিনের কনসিয়াসনেস বাড়ে। নিউক্লিয়ার ফ্যামিলি, যে মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়, ছোটো ছোটো ফ্যামিলি করতে হয়, তো এক একটা ফ্যামিলির জন্য এতটা হাড়ি তৈরি হয়, এতটা ফ্যামিলি তৈরি হয়, সো কন্টিনিউয়াসলি বাড়ে। সো এই সমস্ত জিনিস, মিডিয়া প্রলিফারেশন, আমরা তখন তারও আগে ওই সময় লেট 90s কেবলমাত্র অল্প কয়েকটা চ্যানেল ছিল, তার আগে তো বিটিভি কেবল একমাত্র চ্যানেল ছিল। এখন যে কত চ্যানেল আছে, এখন ইজ ডিফিকাল্ট, লোকজন আইবল না। সো এই সমস্ত জিনিস সমস্ত ড্রামাটিক্যালি এফএমসি ট্রান্সফরমেশনে হেল্প করে, এবং বেসিক থেকে গ্র্যাজুয়ালি আমরা একটু ইভলভ প্রোডাক্টে যাই। এরপরে যেটা শুরু হয় যে আরও প্রিমিয়াম প্রোডাক্টে আসা শুরু করে, আপগ্রেডেশন হতে কন্টিনিউয়াসলি। 2000 সালে আমার ব্র্যান্ড ছিল সানসিল্ক, ওয়াজ দ্য বিগেস্ট ব্র্যান্ড। এখন আমার এই পুরো ডাভ ইজ এ বিগ ব্র্যান্ড নাও, ট্রেসেমে, which is a much more niche but has come in a portfolio. আপনি যতদিন ইউনিলিভারে আছেন, ইউনিলিভারের যে পজিশনটা বাংলাদেশে, যে নিত্য ব্যবহার্য পণ্যের কোম্পানি হিসাবে তার মার্কেট লিডারশিপটা ধরে রেখেছে, এইটার গল্পটা আমাদেরকে একটু বলেন। আসলে মানে সবচেয়ে বড় অ্যান্ড ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় এগুলোর ক্ষেত্রে হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং। এটা সবসময় ইউ হ্যাভ টু বি ভেরি ক্লোজ টু দ্য কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে লোকাল পপ কালচারের সাথেও কানেক্ট করতে হবে, ওই কনজিউমার আন্ডারস্ট্যান্ডিংয়ে পপ কালচার স্টার্ট করে। আর থার্ড যে জিনিসটা ইউনিলিভার করে হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট যেগুলো হয় অনেক ক্ষেত্রে, যে এই যে একটু আগে আমি যেটা বললাম ডিটারজেন্ট পাউডার মার্কেটে কি এভলিউশন হলো, অনেক ইনভেস্টমেন্ট আমরা করি। আজকে যেগুলো ইনভেস্ট করছি সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য। ভিম লিকুইডের জন্য অনেক বছর আগে ইনভেস্টমেন্ট হয়েছে, এখন ভিম লিকুইড আমার পোর্টফোলিও একটা বড় একটা পোর্শন। আজকের ব্যবসা তো হবেই, সেটা তো আছেই, কিন্তু আমার লঙ্গার টার্ম ব্যবসা কী হবে, কারণ আমি নতুন ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করব, সেটা করতে অনেক টাইম লাগে। আমাকে এডুকেট করতে হয়, ক্যাটাগরির রেলেভেন্স তৈরি করতে হয়, অনেক স্যাম্পলিং করতে হয়। সো লং টার্মের জন্য মার্কেট ক্যাটাগরি রেডি করতে হয়। ফিউচার লিডারশিপ ডেভেলপমেন্টে ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানের ট্যালেন্ট ডেভেলপমেন্টে কী কী করা উচিত বলে আপনি মনে করেন? ট্যালেন্ট ডেভেলপমেন্টে একটা বড় জিনিস হচ্ছে ট্যালেন্ট এখন যেটা, সেটা হচ্ছে যে ডেটা আর অ্যানালিটিক্স। বিকজ আজকের পৃথিবীতে যে পরিমাণ ডেটা আসছে, এই ডেটা আর অ্যানালিটিক্সের একটা স্কিল রিয়েলি ইম্পর্টেন্ট, এই জিনিসটা তৈরি করা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা টার্ম আছে সেন্স মেকিং। সেন্স মেকিংয়ের টার্মটা হচ্ছে যে কমপ্লিটলি আনরিলেটেড দুটো জিনিস, হাউ ডাজ দিস কানেক্ট টুগেদার অ্যান্ড ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট। একটা এক্সাম্পল যদি আমি ব্যবহার করি, যে ইনফ্লেশনের সাথে হ্যাঁ আমার ক্যাটাগরির চেঞ্জ কীভাবে হচ্ছে, যে ইনফ্লেশন যখন বাড়ছে লোকজন ড্রপ আউট করছে। সো অনেকে মনে করে ইনফ্লেশনের সাথে রিলেশনশিপ কি, বাট দিস এ স্ট্রং রিলেশনশিপ এফএমসিজি কনজাম্পশনে। আমার এবিলিটি হচ্ছে যে ওরা কখন ছোট প্যাকে চলে যাচ্ছে। হ্যাঁ, সো এবিলিটি টু রিয়েলি লুক এট ডিফারেন্ট কনটেক্সট অ্যান্ড ডিফারেন্ট ডেটা, অ্যান্ড ওইটাকে যখন কানেক্ট করে বুঝতে পারি, এইটা ইজ এ বিগ এবিলিটি। How can the academia help the industry to develop these skills? একাডেমির দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে ইউ গেট দ্য ব্রাইটেস্ট ট্যালেন্টস, ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট। সেকেন্ড হচ্ছে একাডেমিয়া একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, এই ফ্রেমওয়ার্কটাকে কীভাবে প্র্যাকটিক্যাল একটা বিজনেস ইস্যুতে কানেক্ট করতে পারি, সেখানে আমার ধারণা অনেক অপরচুনিটি আছে। এবং এখানে আমার ধারণা যে ব্রিজটা দরকার সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রি বা কোম্পানি অনেক ডেটা অনেক নিয়ে বসে থাকে, ওইটাকে কীভাবে আমরা লেভারেজ বা ইউজ করতে পারি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে
অনেক ক্ষেত্রে কিছু থট লিডারশিপ ডকুমেন্টও তৈরি করতে হয়। হ্যাঁ, আমরা অনেক সময় বলি বাট অ্যাকচুয়ালি হয় না। মানে যে হোয়াট ইজ দ্য থট লিডারশিপ, এই যে এফএমসিজির এভলিউশন ফর এক্সাম্পল, এইটার জিনিসটা হ্যাঁ কীভাবে হলো, এবং ওইটা উইল গিভ এ কনটেক্সট ফর নেক্সট জেনারেশন। সো আই থিঙ্ক দ্যাটস এ লট অফ অপরচুনিটি একাডেমিকে, বিকজ আমার মতে উই আর ইন গ্রেট স্পট, বাট আমরা দুটো প্যারালাল ট্র্যাকে রান করছি। হ্যাঁ, হাউ ক্যান ইউ রিয়েলি ব্রিং দেম টুগেদার একই সাথে, ইট ক্যান ক্রিয়েট এ হিউজ মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট। তো অনেকেই আছেন যারা বাইরে গিয়ে কাজ করেছেন মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে এবং সাকসেসফুলি ফেরত এসেছেন বাংলাদেশের রেপুটেশন রেখে। সো এখানে যদি আমাদের লোকাল ট্যালেন্ট বাইরে যেতে চায়, তাদের কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? এখন তো অনেক লোকাল ট্যালেন্ট বাইরে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যদি কম্পেয়ার করি আমাদের ক্যারিয়ার যখন শুরু হচ্ছিল কম্পেয়ার টু নাও, অনেকে বাইরে যাচ্ছে। ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল মার্কেটের স্ট্যান্ডার্ড ইজ ভেরি ডিফারেন্ট, এবং হাউ ডু ইউ রিয়েলি এলিভেট ইউর সেলফ ওই স্ট্যান্ডার্ডে অ্যান্ড সেট দ্য স্ট্যান্ডার্ড। তার মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক থাকে, আমরা পড়াশোনা করে এলাম, কিন্তু দ্যাট উইল নেভার বি এনাফ। আমাদেরকে করতে হবে যে ওই জিনিসগুলোর জন্য আরও এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করতে হবে। এবং আজকের পৃথিবীতে তো ইটস ভেরি ইজি, যে কোনো ইউটিউব বা গুগল বা যেগুলো আমরা যখন বলে উঠছিলাম, দ্য অনলি ওয়ে টু গ্যাদার নলেজ ওয়াজ গো টু নীলক্ষেত। হ্যাঁ, বিকজ দ্যাট ইউজ টু বি দ্য অনলি ইজিয়েস্ট ওয়ে টু গেট থিংস অ্যান্ড রিড বুকস। হ্যাঁ, তাই না? এখন বাট দ্যাট হোল এবিলিটি টু রিয়েলি কানেক্ট, হ্যাঁ, যে ডিসপ্যারিটি ইস্যুসগুলোকে কানেক্ট করা। কারণ আমাদের এখন নেক্সট জেনারেশন গ্রো করতে হলে একটা ওয়াইডার পার্সপেক্টিভ লাগবে, গ্লোবাল সোশিও পলিটিক্যাল কনটেক্সে কী চেঞ্জ হবে। আমি তো বলি যে নেক্সট জেনারেশন মার্কেটিয়ারকে হতে হবে অ্যানথ্রোপোলজিস্ট, নেক্সট জেনারেশন মার্কেটিয়ারদেরকে বুঝতে হবে সাইকোলজি আরও বেটার রাদার দেন কনজিউমার বিহেভিয়ার, বিকজ কনজিউমার বিহেভিয়ার ইজ এ ভেরি লিমিটেড স্কোপ। হ্যাঁ, বিকজ আমাদের বুঝতে হবে যে আমরা বিগার ইম্প্যাক্ট কী করছি, আমাদের এনভায়রনমেন্টের ফুটপ্রিন্ট কী করছি, অ্যান্ড দ্যাট ক্যান অনলি কাম থ্রু অ্যান অ্যানথ্রোপোলজিস্ট। কারণ ডেটা অ্যানালিটিক্সে সবাই করে ফেলবে, ওই এই আর্টটা কারো কাছে থাকবে না। দ্যাট উইল ডিফারেন্সিয়েট। কামিং ব্যাক টু দিস, একজন সিইও হওয়ার জন্য বা একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থাকাটা কতটুকু জরুরি? আই ডোন্ট পার্সোনালি ফিল যে মার্কেটিং হতেই হবে। লাকিলি আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে। কারণ সিইও হতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পুরো ভ্যালু চেনের একটা বড় অ্যাপ্রিসিয়েশন দরকার, এন্ড টু এন্ড। হ্যাঁ, এবং এই অ্যাপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো থাকে অ্যাকচুয়ালি যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে। কারণ যে ফাইন্যান্সে কাজ করে তার কিন্তু সবচেয়ে বেশি এন্ড টু এন্ড ইয়েটা থাকে পুরো জিনিসটা থেকে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যেটা ছিল যে যদিও আমি মার্কেটিং করেছি, বাট আমার ডিফারেন্ট রোলে অ্যাকচুয়ালি এন্ড টু এন্ড এক্সপোজার হয়েছিল। আমার লাস্ট রোল ছিল ডিজিটাল ট্রান্সফরমেশন। সেই রোলে কিন্তু আমার পুরো এন্ড টু এন্ড ভ্যালু চেনে কাজ করতে হচ্ছিল, এবং সেই রোলটাই ছিল যে আমাকে তৈরি করার জন্য যাতে আমার পুরো অ্যাপ্রিসিয়েশন হয় অ্যাক্রস মাল্টিপল ভার্টিক্যালস। কারণ ওগুলো কীভাবে কাজ করে সেই অ্যাপ্রিসিয়েশন হলেই অ্যাজ আ কোচ এই পুরো টিমের পোটেনশিয়ালটাকে আনলিশ করা, দ্যাট বিকামস এ হিউজ ডিফারেন্সিয়েটর। আমরা এখন মধ্যম আয়ের দেশে যাচ্ছি। এই এফএমসিজি ইন্ডাস্ট্রি বা প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন টু এক্সপেডাইট দিস প্রসেস, এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। একটা বড় ড্রাইভার মিডল ইনকাম কান্ট্রি হচ্ছে প্রাইভেট কনজাম্পশন বাড়ানো, এবং প্রাইভেট কনজাম্পশন যদি বাড়াতে পারি আমরা, দেন অটোমেটিকলি দ্যাট হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট। সো একটা বড় রোল এফএমসিজি থাকবে যে আমরা কীভাবে ক্যাটাগরি মার্কেট তৈরি করছি টু ড্রাইভ দ্যাট। সেকেন্ড যে জিনিসটা থাকবে যে ভ্যালু চেনে আমরা কীভাবে আরও ভ্যালু নিয়ে আসতে পারি পুরো এন্ড টু এন্ড পুরো চেইনটাতে। ফর এক্সাম্পল এফএমসিজি আমরা যখন শুরু করেছিলাম, প্রথমে প্যাকেজিং মেটেরিয়াল বাংলাদেশে ইম্পোর্ট হতো। হ্যাঁ, ওয়েদার ইট ওয়াজ টিউবস অথবা ইভেন কার্টনস। আমাদের এফএমসিজি এখন একটা ক্রিটিক্যাল মাসে এসছে যেখানে আমরা বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, বড় বড় সোডা অ্যাশ, ল্যাপসা ফ্যাক্টরি। কারণ ওগুলো উইল ক্রিয়েট লট মোর ভ্যালু ফর দ্য ইকোনমি, কারণ দেন ইট ক্রিয়েটস আ লট অফ ইনকাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটার কারণে যেটা হবে যে আমি আমার প্রোডাক্টগুলোকে আরও অ্যাক্সেসিবল করতে পারবো, দ্যাট উইল ড্রাইভ প্রাইভেট কনজাম্পশন। সো আমার ধারণা আমাদের এর পরের অ্যাডভান্টেজ যেটা মিডল ইনকাম কান্ট্রি হচ্ছে স্কেল। কারণ আমি হয়তো 20 বছর আগে আমাদের এই এফএমসিজি এত বড় স্কেল ছিল না, কিন্তু এখন আমরা উই হ্যাভ এ হিউজ স্কেল যেটা লেভারেজ করতে পারি। আমাদের এফএমসিজি মার্কেটে আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে স্যাচুরেটেড। সো হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন? আমার নিজের এক্সপ্লেনেশন অন স্যাচুরেশন, আমি আমার টিমকে বলি is a great way to explain inefficient marketing, because saturation মানে হচ্ছে we are not able to unlock, and I'm not at all a believer, এবং যেই বলে, এবং আমার টিম এখন জানে স্যাচুরেশন বললেই আমার সাথে তার ঝগড়া বেঁধে যাবে। কারণ লেট মি গিভ আ পার্সপেক্টিভ,
আমাদের দেশের কনজামশন ইজ রাফলি $20-23 অ্যাভারেজ পার ক্যাপিটা কনজামশন। একই জিনিস ইন্ডিয়াতে $40, ফিলিপিন্সে $100। অ্যান্ড ইফ ইউ টেক ফিলিপিন্সে হচ্ছে 110 কোটি লোক, আমি 170 কোটি লোকে বসে আছি। আমি ইন্ডিয়ার কথা বলছি, আমার তো পার ক্যাপিটা ইনকাম হায়ার দেন ইন্ডিয়া আজকে, সেই ক্ষেত্রে আমার পার ক্যাপিটা কনজামশন কেন কম হবে? হ্যাঁ, সো দিস হিউজ অপরচুনিটি। লেট মি গিভ ইউ একটা ক্যাটাগরি এক্সাম্পল। বাংলাদেশে যে পরিমাণ লোক আছে, সবাই বলে ওরা নাকি প্রতিদিন গোসল করে। আমি যদি অ্যাভারেজ কনজামশন তৈরি করি, যে প্রতিদিন তারা যদি সাবান ব্যবহার করে, তাহলে আমার সাবানের ব্যবসা ডাবল হয়ে যাবে। But they don't, which means as a marketer, the challenge is, how do I create those markets? It's a huge opportunity for us to grow. Absolutely. আমি তো বলি যে বাংলাদেশে FMCG, we are just scratching the surface. আপনি তো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথে বেশ কিছুদিন কাজ করেছেন অ্যাট ডিফারেন্ট ক্যাপাসিটিস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। সো বাংলাদেশের সাথে যদি আমি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনা করি এই ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা কোথায় আছি এবং এখান থেকে যদি আমরা আগাতে চাই আমাদের কি করতে হবে? সো এর জন্য আমি যদি একটু ডেটা দিই, সেটা হচ্ছে যে গত বছর ইন্ডিয়াতে প্রায় 40টা ইউনিকর্ন হয়েছে, গত এক দশকে প্রায় 37টা, আমাদের এত দূরে মাত্র একটা। ওইটাই বলে যে আমাদের অপরচুনিটিটা কী পরিমাণ। এবং এটার পেছনে আমার পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে কোনো জিনিস সলভ করার জন্য একটা, আমি এটাকে বলি যে ইনোভেশন ট্রায়াড। তিনটে জিনিস দেখতে হয়, যে কোনো বিজনেস বা কনজিউমার প্রবলেম আমরা সলভ করছি কিনা, তারপর যে টেকনোলজিটা নিয়ে আসছি সেটাতে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি তৈরি করছি কিনা, থার্ড যে জিনিসটা যে এটার মাধ্যমে আমরা ভ্যালু চেনের সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অ্যাপ্রোপ্রিয়েট করছি কিনা, তার মানে আমি আইদার জেনারেটিং রেভিনিউ অর গ্রোথ অর প্রফিট। এই তিনটে জিনিস যখন রিয়েলি পারফেক্টলি করতে পারি, তখনই ফেনোমেনাল গ্রোথ আসে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ইজিলি আমরা 0 to 10 আসতে পারি, বাট 10 to 1000 requires a different set of skill. Scale up ends up being a big challenge. এবং এটার জন্য যেটা দরকার যে a lot of capability to how do you really drive that, এটা is critically important. সেকেন্ড জিনিসটা হয় যে এই সমস্ত জায়গায় রোল প্লে করে এঞ্জেল ইনভেস্টার্স অ্যাজ ওয়েল এজ ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তো বাংলাদেশে এঞ্জেল ইনভেস্টিং এখনও খুব নেসেন্ট স্টেজে আছে। অ্যান্ড এঞ্জেল ইনভেস্টার জিনিসটা থাকে যে হাউ ডু ইউ রিয়েলি কোচ, ইটস নট এ ইনভেস্টার ওয়াইল উই সে এঞ্জেল ইনভেস্টিং। এরপরে ভেঞ্চার ফান্ড আসে যখন যারা 10 to 1000 নিয়ে আসে। অ্যান্ড ভেঞ্চার ফান্ডের রোলটাই হচ্ছে ব্রিং ইন এক্সপার্টিজ, প্রসেস, সিস্টেম, এবং তখন এক্সপ্লোশনটা হয়। সো আমার ধারণা লটস অফ ইনিশিয়েটিভ হচ্ছে ইন দ্য মার্কেট, লটস অফ অপরচুনিটিস, অ্যান্ড আই এম শিওর উই উইল সি মোর অ্যান্ড মোর ইউনিকর্ন। আই এম হোপিং যে অ্যাটলিস্ট 8-10টা ইউনিকর্ন তো নেক্সট 5-7 years we should be seeing. আপনি তো একজন সনদপ্রাপ্ত স্কুবা ডাইভার। এই স্কুবা ডাইভিং এর আগ্রহটা কোথা থেকে আসলো? স্কুবা ডাইভিংটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যখন আমি ফিলিপিন্সে ছিলাম। আচ্ছা, ফিলিপিন্সের অ্যাডভান্টেজ ছিল এটা দ্বীপ রাষ্ট্র, অনেকগুলো অপরচুনিটি ছিল, এবং আমি তখন চিন্তা করলাম যে নতুন কিছু একটা শিখতে হবে। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি গল্ফ দিয়ে শুরু করলাম। আমি খুবই বাজে গল্ফ খেলি, তবে চিন্তা করলাম যে গল্ফটা আমার দিয়ে হবে না, অন্য কিছু একটা চেষ্টা করি, এবং সেভাবে শুরু হলো। আমি প্রথমে সার্টিফিকেশন নিলাম, একটা বেসিক সার্টিফিকেশন। তারপর প্রথম 10 পনেরোটা আমি একেবারেই অপছন্দ আমার, একটা পানির নিচে প্রেশারাইজড একটা ইয়েতে এত কিছু করে যেতে হয়। এরপর করতে করতে একটা পর্যায়ে যেটা হয় যে ওই ভয় কেটে গেল, ওই এক্সপার্টিস চলে আসলো, অ্যান্ড দেন নিচে ইউ স্টার্ট সিইং দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। এবং দুটো জিনিস হয়, একটা জিনিস হয় কি ইটস ভেরি কামিং, বিকজ ইউ সাডেনলি রিয়েলাইজ যে পুরো পৃথিবীর কনটেক্সটে আমরা কত ক্ষুদ্র। আই মিন জেনারেলি আমরা ফলে বসে বুঝতে পারি না, কিন্তু ওখানে গেলে সাডেনলি রিয়েলাইজ করে। অ্যান্ড দেন আমার পার্সোনালি যেটা হয় যে আমার জন্য এটা খুব কামিং, ইট হেল্পস মি টু চ্যানেল আমার এনার্জি। যত স্ট্রেস থাকে, ইটস এ ফ্যান্টাস্টিক ওয়ে টু ডিস্ট্রেস। তো আমি অনেক সময় যেটা করি, হয়তো সপ্তাহখানেক 2 সপ্তাহের জন্য চলে যাই, কেউ খুঁজেও পায় না আমাকে, আমি হয়তো সাম অড এরিয়াতে আই এম ড্রাইভিং, অ্যান্ড দ্যাটস ইটস জাস্ট আ প্যাশন, আর কিছু না। অ্যান্ড দেন সাডেনলি ইউ সি এমন একটা পৃথিবী যেটা আমরা কখনো জানা ছিল না, দেখা ছিল না, কোরালস, ডিফারেন্ট স্পিসিস। আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? সবচেয়ে বড় প্রাপ্তি আমার 2 ছেলে। আমার যদি বিগেস্ট কোনো অ্যাচিভমেন্ট থাকে, সেটা হচ্ছে আমার 2 ছেলে। আমার বড় ছেলে এখন আন্ডার গ্র্যাজুয়েশন করছে ও, আর আমার ছোট ছেলে যে এখন IB দিচ্ছে, সো গ্রেড 11-এ আছে। দুজনই বাইরে পড়াশোনা করছে।
আই থিঙ্ক সবচেয়ে বড় হবে যখন ওরা ভালো মানুষ হিসেবে তৈরি হবে। বাট পার্সোনালি আই এম ভেরি হ্যাপি ওরা নিজেরা যেই জায়গায় এসছে আজকে। আগামী 50 বছরে বাংলাদেশ নিয়ে আপনার কি স্বপ্ন আছে? একটা বড় জিনিস বাংলাদেশের জন্য যেটা হচ্ছে যে এই আগে 50 বছরে ইজ দি এনভায়রনমেন্ট ক্রাইসিস, ডিপেন্ডস অন ওভারঅল আমরা এটাকে ম্যানেজ করি। এবং আমার ধারণা এই জায়গাটায় একটা বড় রোল আমরা করতে পারি। আমি আমার অ্যাঙ্গেলে আমি চেষ্টা করছি প্লাস্টিক, বিকজ প্লাস্টিক একটা বড় একটা চ্যালেঞ্জ, হ্যাঁ। এবং আমরা ইউনিলিভারে উই আর নট দ্য লার্জেস্ট পলিউটার বাট উই আর দ্য মোস্ট অর্গানাইজড, এবং আমরা যদি না করি কেউ করবে না। ইট ইজ আওয়ার পার্সোনাল রেসপন্সিবিলিটি, কারণ এই জিনিসটাকে কীভাবে সাস্টেনেবল সলিউশন আনা যায়। ওয়াটার হচ্ছে আরেকটা বড় জিনিস আমাদের দেশে। আমাদের আইদার গ্রাউন্ড ওয়াটারের চ্যালেঞ্জ আছে অথবা আমাদের ইরিগেশনের জন্য চ্যালেঞ্জ আছে। সো ওয়াটার হারভেস্টিং একটা বড় একটা চ্যালেঞ্জ। সো আমার ধারণা এই দুটো জিনিসের আমার পার্সোনাল প্যাশন অ্যাজ এ সিইও টু ড্রাইভ দিস, বিকজ আমার ধারণা যে আমি যদি কিছু দেশের জন্য রেখে যেতে পারি সেটা হচ্ছে একটা সাস্টেনেবল অ্যান্ড সার্কুলার ইকোনমি অন প্লাস্টিক, আর একটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। এতক্ষণ আমরা শুনছিলাম ইউনিলিভারের সিইও জাভেদ আখতারের সাফল্যের গল্পগুলো। তার সম্পর্কে আরেকটু জানবার জন্য আমরা কথা বলেছিলাম তারই সুযোগ্য সন্তান জাহির আব্বাসের সাথে। চলুন তার কাছ থেকে শুনে আসি বাবা হিসেবে জাভেদ আখতার কেমন। আমার বাবার সাথে আমাদের শেকড় নিয়ে অনেক কথা হয়। আমার বাবা আমার মা দুজনেই আমাকে বলেছেন যে শেকড় কখনো ভুলবে না। আমাদের এই একটা রিলেশনশিপ হলো যে শেকড়টা কিভাবে দেখে রাখতে পারবো, আমাদের পরিবারের ইতিহাসটা কি, আমরা কিভাবে এই ইতিহাসটাকে এগিয়ে নিতে পারবো, কিভাবে মনে রাখতে পারবো। আমার বাবা যেভাবে ইউনিলিভারের ওই পজিশন থেকে যা করতে পেরেছে তা সব হচ্ছে দেশের জন্য হবে, তার শেকড়ের জন্য হবে। There's never been a difference between Unilever and Dad. For the last 20 years he's been working for Unilever. For the last 18 years he's been taking care of me. And I don't see a difference between the two. In Unilever, he's a father to thousands of people. He would travel across the world on when his suit pore meeting a jaben and everything, and he'd come back and he'd tell us all the stories in countries like the Philippines and India and everything. I see Abbu as someone who's a very strong team leader. He's inspired thousands of people. তো জাভেদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রেরণার কথা আসার জন্য। আমার ধারণা আপনার এই সাফল্যের গল্পগুলো আমাদের এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণদেরকে অনুপ্রেরণা জাগাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এর সাথে চলে এসেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনুষ্ঠানটি যদি আপনারা আরেকবার দেখতে চান তাহলে প্রেরণা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে প্রেরণার কথার সাথে থাকবার জন্য।